হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ডিজি ক্লাসরুম। আমি দেবস্মিতা ঘোষ। আজ তোমাদের ক্লাস 10 এর জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায়টি শুরু করছি। তাহলে শুরু করা যাক। দেখো, প্রথম অধ্যায়ে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে, প্রথম অধ্যায়টির নাম হচ্ছে জীব জগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় সাধন। মানে জীব জগতে জীবেরা কিভাবে পরিবেশের সাথে সমন্বয় সাধন করে থাকে সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তাহলে প্রথমেই আমরা যেটা পড়ব সেটা হচ্ছে সংবেদনশীলতা। তাহলে দেখো, সংবেদনশীলতা কাকে বলে, আমরা কি বলবো? মানে সংবেদনশীলতাকে আমরা যদি ইংরেজিতে বলি তাহলে বলা হয় কি না, সেনসিটিভিটি। সেনসিটিভিটি বলা হয়ে থাকে। এটা জীবেদের কিন্তু একটি বৈশিষ্ট্য। সেনসিটিভিটি বা সংবেদনশীলতা জীবেদের কিন্তু একটি বৈশিষ্ট্য বা ধর্ম আমরা বলতে পারি। তাহলে দেখো, সেনসিটিভিটি বলতে কি বোঝায়? বলছে পরিবেশের বিভিন্ন পরিবর্তনগুলি, সংজ্ঞাটা যদি আমি লিখি, পরিবেশের বিভিন্ন পরিবর্তনগুলি শনাক্ত করে সেই অনুযায়ী সাড়া প্রদানের ক্ষমতাকে সংবেদনশীলতা বলে। ঠিক আছে, তাহলে বলছে পরিবেশের কিছু পরিবর্তন, সেই পরিবর্তনগুলোকে জীব বুঝতে পারলো এবং বুঝে পর তার বিরুদ্ধে কি করলো, সেই অনুযায়ী সে কিন্তু একটা সাড়া প্রদান করলো। তাহলে সেটা হচ্ছে সংবেদনশীলতা। যেমন ধরে নাও, আমার হাতে মশা বসেছে, সে আমাকে কামড়াচ্ছে। তাহলে আমি কিন্তু এই সংবেদনশীলতা ধর্মটার কারণে আমি কিন্তু অনুভব করতে পারছি যে মশা আমাকে কামড়াচ্ছে এবং আমি সেই অনুযায়ী তাকে তাড়ানোর জন্য আমি কি করলাম, সাড়া প্রদান করলাম। ঠিক আছে, বলছে পরিবেশের কিছু পরিবর্তনগুলো জীব শনাক্ত করলো এবং সেই অনুযায়ী সে কি করলো না, একটা সাড়া প্রদান করলো। তো এই যে পরিবেশের বিভিন্ন পরিবর্তন, এগুলোকে তাহলে আমরা কি বলবো? সেগুলোকে কিন্তু বলা হয়ে থাকে উদ্দীপক। মানে যার যেটা অনুযায়ী কিন্তু জীব কি করবে, সাড়া প্রদান করবে। তাহলে কিসের কারণে জীব সাড়া প্রদান করে? তাহলে আমরা বলতে পারি উদ্দীপকের কারণে কিন্তু জীব সাড়া প্রদান করতে পারে। তাহলে পরবর্তী যে পয়েন্টটা, পরবর্তী যে শব্দটা, সেটাকে আমরা বলতে পারি উদ্দীপক। ঠিক আছে, তাহলে উদ্দীপক কাকে বলবে? বলছে পরিবেশের বিভিন্ন পরিবর্তন যেগুলিকে জীব শনাক্ত করতে পারে তাদেরকে আমরা উদ্দীপক বলবো। তাহলে লিখি, বলছে পরিবেশের বিভিন্ন পরিবর্তন যেগুলিকে জীব শনাক্ত করতে পারে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো উদ্দীপক। এবার আমরা দেখে নিই উদ্দীপক কত ধরনের হয়। আমরা দেখতে পাবো উদ্দীপক দু প্রকারের। উদ্দীপক কত প্রকারের? দুই প্রকারের উদ্দীপক কিন্তু আমরা দেখতে পাবো। একটা হচ্ছে বাহ্যিক উদ্দীপক, যেটাকে আমরা কি বলবো? আমরা বলবো বাহ্যিক মানে বাইরে, তাই এক্সটার্নাল। উদ্দীপক মানে স্টিমুলাস, স্টিমুলাস বাহ্যিক উদ্দীপক। এবং অভ্যন্তরীণ উদ্দীপক, অভ্যন্তরীণ উদ্দীপক যেটাকে আমরা বলবো ইন্টারনাল স্টিমুলাস। তাহলে
বাহ্যিক উদ্দীপক যেটা সেটা কি হবে না জীবদেহের বাইরে তৈরি হবে। এই উদ্দীপকটা জীবদেহের বাইরে তৈরি হবে। যেমন কি কি হতে পারে বাহ্যিক উদ্দীপকের মধ্যে, যেমন বলছে স্পর্শ হতে পারে, আঘাত হতে পারে, আবার তোমরা দেখে থাকবে মটর গাছ বা যে কোনো লতানো গাছ তার সামনে যদি কোনো আকর্ষক থাকে, এরকম একটা কাঠি যদি পুঁতে দেওয়া হয়, কোনো একটা লাঠি দিয়ে দেওয়া হয়, কি করবে সেই মটর গাছটা কিন্তু একে পেঁচিয়ে 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 উপরে উঠে যাবে। সেটাও কিন্তু বাহ্যিক উদ্দীপকেরই কাজ করবে। সেরকম লজ্জাবতী পাতাকে যদি আমি স্পর্শ করি, সেই লজ্জাবতী পাতা কিন্তু বন্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে সেটাও কিন্তু হচ্ছে বাহ্যিক উদ্দীপক। এবার আমরা দেখব অভ্যন্তরীণ উদ্দীপক। অভ্যন্তরীণ উদ্দীপকে কি হবে বলছে এই উদ্দীপকটি কোথায় তৈরি হবে, জীবদেহের অভ্যন্তরে। জীবদেহের অভ্যন্তরে তৈরি হয়। অভ্যন্তরীণ যে উদ্দীপক তার উদাহরণ আমরা কি বলবো, খুব ইম্পর্টেন্ট উদাহরণ হচ্ছে হরমোন। হরমোনের প্রভাবে কিন্তু সাড়া প্রদান হয়ে থাকে। এখানে অভ্যন্তরীণ উদ্দীপক হচ্ছে হরমোন। ঠিক আছে, বোঝা গেছে এতদূর? এরপরে দেখো কি বলছে, উদ্ভিদের পরিবেশ পরিবর্তন শনাক্তকরণ। তাহলে আমরা এতক্ষণ কি শিখলাম, যে কোনো একটা জীব প্রথমে কি করবে না, সে কিন্তু উদ্দীপক কোনো একটা থাকবে, সেই উদ্দীপককে প্রথমে সে কি করবে, শনাক্ত করবে, মানে চিনবে, শনাক্ত করবে, শনাক্তকরণ, তাই শনাক্তকরণ লিখছি। এবং সেই শনাক্তকরণ করার পর সে কি করবে, সেই জীবটা বা সেই উদ্ভিদটা কি করবে না সাড়া প্রদান করবে। ঠিক আছে, সে কিন্তু সাড়া প্রদান করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোন উদ্দীপককে কোনো একটি জীব শনাক্তকরণ করার পর সে কিন্তু তার সেই অনুযায়ী, সেই উদ্দীপক অনুযায়ী কিন্তু সে সাড়া প্রদান করবে। তো এটা আমি আগেই বললাম, এটা কিন্তু প্রত্যেকটা জীবের, সে প্রাণী হোক কিংবা সে কি উদ্ভিদ হোক, সবাই কিন্তু এই সাড়া প্রদান সবাই কিন্তু করে থাকে। তবে আমরা কি দেখতে পাবো, আমরা দেখতে পাবো যে উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু এই সাড়া প্রদানটা খুবই ধীর গতিতে হয়ে থাকে, খুবই ধীরে। তার জন্য আমরা কিন্তু এই উদ্ভিদের এই সাড়া প্রদানটা আমরা কিন্তু খালি চোখে অনুভব করতে পারি না। তো তারা সাড়া প্রদান করে কি করে, কিছু একটা ভাবে কিন্তু তারা সাড়া প্রদান করে। ঠিক আছে, তো যে কোনো জীবেদের সাড়া প্রদান করার ক্ষেত্রে আমরা দেখতে পাবো দুটো জিনিস তারা করে থাকে, একটা হচ্ছে চলন এবং আরেকটা হচ্ছে তাদের গমন। ঠিক আছে, দুটো পদ্ধতি কিন্তু তারা করে থাকে। প্রথমে আমি একটু চলন সম্পর্কে বলে দিই। বলছে চলন কি, চলন হচ্ছে যে এক স্থানে স্থির থেকে, মানে তুমি একটা জায়গায় দাঁড়িয়ে আছো, সেখানে স্থির থেকে তুমি তোমার অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে নাড়াচাড়া করছো, তো সেটাকে বলা হচ্ছে চলন। তো উদ্ভিদের ক্ষেত্রে এটাই দেখতে পাওয়া যায় যে উদ্ভিদরা কিন্তু একটা জায়গাতে স্থির থেকে তাদের কিন্তু শাখা প্রশাখা, তাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলো কিন্তু নড়াচড়া করতে পারে। তো চলনের ক্ষেত্রে আমরা সংক্ষেপে লিখতেই পারি যে উদ্দীপকের প্রভাবে কোনো জীব এক জায়গায় স্থির থেকে অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করতে পারে। তাহলে সেটা এক জায়গায় স্থির থেকে কিন্তু তাকে নড়াচড়া করতে হবে, এইটা হচ্ছে চলন। ঠিক এর উল্টোটা হবে গমন। গমনের ক্ষেত্রে কি বলবো, বলছি গমন হচ্ছে
এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে, মানে এক স্থান থেকে স্থান পরিবর্তন করা। খুব সংক্ষেপে যদি আমরা বলি তাহলে বলবো গমন হচ্ছে স্থান পরিবর্তন করা বা সামগ্রিক, মানে এক স্থান থেকে অন্য স্থানে চলে গেল। তাহলে আমরা বলতে পারি সামগ্রিক স্থান পরিবর্তন করা, এটা হলো গমন। আমি প্রথমেই কিন্তু বললাম যে এই উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু এই সাড়া প্রদানটা কেমন, সাড়া প্রদানটা কিন্তু খুবই ধীর গতিতে হয়ে থাকে। ঠিক আছে, আমরা কিন্তু এটাকে অনুভব করতে পারবো না। তার জন্য আমরা জানি যে উদ্ভিদের কিন্তু এই স্থান পরিবর্তন হয় না, মানে উদ্ভিদের গমন কিন্তু দেখা যায় না, তারা সাড়া প্রদানটা কিন্তু এই চলনের মাধ্যমে করে থাকে। তো উদ্ভিদের ক্ষেত্রে দুটি কারণে কিন্তু চলন দেখতে পাওয়া যায়। তাহলে আমি বলছি উদ্ভিদের চলনের কারণ, ঠিক আছে, চলনের কারণ কাদের? উদ্ভিদের, উদ্ভিদের চলনের কারণ। ঠিক আছে, চলনের কারণ সেটা তো উদ্দীপকের প্রভাবে, উদ্দীপকের প্রভাবে কি কারণে কিভাবে তাদের চলনটা হচ্ছে সেটার উপর নির্ভর করে কিন্তু আমি বলবো যে দুটো ধরনের কিন্তু কি বলা হচ্ছে, দুটো ধরনের কিন্তু এদের চলনটা দেখা যাচ্ছে। দুটো ধরনের, দু রকম ভাবে এরা চলন দেখাতে পারে। একটা হচ্ছে বৃদ্ধিজ চলন, বৃদ্ধিজ চলন মানে বৃদ্ধির মাধ্যমে, গাছের কোনো অংশের বৃদ্ধির মাধ্যমে কিন্তু গাছ তার এই চলনটা দেখাচ্ছে। তাহলে বৃদ্ধিজ চলনে কি লিখতে পারি, যে বৃদ্ধির মাধ্যমে, বৃদ্ধির মাধ্যমে চলন ঘটে। ঠিক আছে, ঠিক আরেকটা চলন হচ্ছে রসস্ফীতি চলন। কি চলন? রসস্ফীতি, রসস্ফীতি চলন মানে দেহের মধ্যে কোনো রসস্ফীতির তারতম্য যদি ঘটে যায়, আমাদের কোষের মধ্যে রসস্ফীতি মানে কি, আমাদের এই কোষ আছে, এই কোষের মধ্যে কি হয় আমরা জানি, অর্ধবেদী কোষ পর্দার মাধ্যমে জল ভেতরে প্রবেশ করতে পারে, আবার জল বাইরে বেরিয়ে যেতে পারে। তো বলছে কোষের ভেতরে জল যখন প্রবেশ করে কোষের ভেতরে চাপটা কি হয়ে যায়, বেড়ে যায়। আবার কোষের থেকে যখন কি হবে, রসটা মানে জলটা যখন বেরিয়ে যাচ্ছে আবার কোষের ভিতরে চাপটা কমে যায়। তো এরকম চাপ কমা বা চাপ বাড়ার ফলে কিন্তু একটি চলন দেখতে পাওয়া যায়। তো সেই চলনটাকে বলা হচ্ছে রসস্ফীতি চলন। তাহলে এটার কারণ কি আমরা লিখতে পারি, রসস্ফীতি, ফীতির তারতম্যের কারণে চলন ঘটে। তাহলে সেটাকে আমরা বলে দিচ্ছি রসস্ফীতি চলন। তাহলে এক ধরনের বৃদ্ধিজ চলন, উদ্ভিদের ক্ষেত্রে একটা বৃদ্ধিজ চলন দেখতে পাবো, মানে গাছটা বড় হচ্ছে সেরকম ধরনের দেখতে পাবো। আবার কি দেখতে পাবো, গাছের যে বিভিন্ন কোষ আছে তার মধ্যে রসস্ফীতির চাপের কারণে কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম হয়ে যাওয়ার কারণে কিন্তু আরেকটা চাপ দেখতে পাবো, যাকে বলা হচ্ছে রসস্ফীতি চাপ। ঠিক আছে, এরপরে দেখো এবার দেখো আমরা একটু আগে শিখলাম যে উদ্ভিদের যে সাড়া প্রদানটা, সেই সাড়া প্রদানটা কেমন হয়, খুবই দ্রুত গতিতে না, খুবই মন্থর গতিতে কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এখন আমরা কি দেখতে পাবো, যে কিছু কিছু উদ্ভিদ দেখতে পাবো যাদের ক্ষেত্রে কি না, এই উদ্ভিদের কিছু কিছু উদ্ভিদ যাদের ক্ষেত্রে এই সাড়া প্রদানটা কিন্তু স্পিডে হয়, খুবই দ্রুত হয়, মানে আমরা কিন্তু সেটা অনুভব করতে পারি। তো সেরকম কিছু উদ্ভিদের নাম তোমরা দেখে নাও। যেমন 1 নম্বর বলছে লজ্জাবতী। সবাই তোমরা কি লজ্জাবতীর নাম শুনে থাকবে। তাহলে 1 নম্বর গাছের নাম হচ্ছে লজ্জাবতী। তো এই লজ্জাবতী গাছের ক্ষেত্রে কি হয়, লজ্জাবতী গাছের ক্ষেত্রে বলছে স্পর্শ, পাতাটাকে যদি আমরা স্পর্শ করি পাতাগুলো কিন্তু কি হয়ে যায়, মুড়ে যায়, নুয়ে পড়ে। ঠিক আছে, তুমি ধরে নাও যে লজ্জাবতীর এটা পাতা হচ্ছে, আমি একটু হালকা ভাবে পাতাগুলোকে আঁকার চেষ্টা করছি, যে পাতাগুলো এরকম ছিল।
ঠিক আছে, পাতাগুলো ছিল কেমন, পাতাগুলো এইরকম ছিল। এর সামনে যখনই আমি কি নিয়ে এলাম, বলছি আমি যদি আমার আঙুলটা নিয়ে আসি, আমি আমার আঙুলটা দিয়ে আমি টাচ করাই, তাহলে একটু পরে দেখা যাবে এই পাতাগুলো যেন সব বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে এইটা আমরা অনুভব করতে পারছি, ঠিক আছে, আমরা নিজেদের চোখে দেখতে পাচ্ছি যে এই লজ্জাবতীর পাতাগুলো কিন্তু বন্ধ হয়ে গেল। তাই এটাকে আমরা কি বলছি, দ্রুত কিন্তু এরা সারাটা দেখাচ্ছে। আরেকটা গাছের নাম হচ্ছে কি না বনচারাল। কি নাম, বনচারাল। এদের ক্ষেত্রে কি দেখতে পাওয়া যায়, বলছে এদের ক্ষেত্রে বলছে এদের তিনটে পাতা থাকে, বলছে একটা বড় পাতা মাথায় থাকে আর দুপাশে দুটো ছোট ছোট পাতা কিন্তু থাকে। তো বলছে এই ছোট পাতাগুলো কেমন হয়, বলছে বায়ু প্রবাহ হোক বা কোনো শব্দ, অতিরিক্ত যখনই শব্দ হবে এই পাতাগুলো ওঠা নামা করতে শুরু করে দেবে, ওঠা নামা করতে শুরু করে দেবে, একবার উঠবে একবার নামবে, উঠা নামা করতে শুরু করে দেবে, এইভাবে নড়তে শুরু করে দেবে, ঠিক আছে। তার জন্য এই বনচারালকে কিন্তু কি বলা হয়, বনচারালকে কিন্তু ড্যান্সিং প্ল্যান্ট বলা হয়। কারণ কি এদের এই দুটো পাতা নাচতে শুরু করে দেয়, ঠিক আছে, নাচতে শুরু করে দেয় বলে বনচারালকে কি বলা হয়, ড্যান্সিং প্ল্যান্ট কিন্তু বলা হয়। তো এবং এই বনচারালকে আরেকটা কি নামে ডাকা হয়, বলছে এটাকেই বলা হয় ভারতীয় টেলিগ্রাফ উদ্ভিদ বলা হয়। বনচারালকে ভারতীয় টেলিগ্রাফ উদ্ভিদ কিন্তু বলা হয়, ঠিক আছে। তাহলে আমরা কি দেখতে পেলাম, এটার ক্ষেত্রে এই যে সাইডে যে ছোট ছোট পাতাগুলো সেগুলো নড়তে শুরু করে দিচ্ছে। তো এটা একটা বিশেষ ধরনের নাম আছে, এটা এক ধরনের চলন, এর একটা বিশেষ ধরনের নাম আছে, সেটা হচ্ছে প্রকরণ চলন। প্রকরণ চলন। তাহলে আমরা কি শিখলাম, যে বনচারালে কি ধরনের চলন দেখতে পাওয়া যায়, প্রকরণ চলন কিন্তু দেখতে পাওয়া যায়। তাহলে এই দুটো গাছ দেখলে আমরা কিন্তু স্পষ্ট বলতে পারি যে গাছও কিন্তু সংবেদনশীলতা ধর্ম দেখায়, উদ্ভিদও সংবেদনশীলতা ধর্ম দেখায়। সমস্ত উদ্ভিদের সংবেদনশীলতা ধর্মটা আমরা অনুভব করতে না পারলেও আমরা কিন্তু এই বিশেষ বিশেষ কিছু গাছের ক্ষেত্রে সংবেদনশীলতা ধর্মটা কিন্তু খুব সহজেই বুঝতে পারি। তো এরপর চলে আসছে বিজ্ঞানীর নাম, যিনি প্রথম কিন্তু প্রমাণ করেছিলেন যে হ্যাঁ গাছের কিন্তু প্রাণ আছে, গাছও কিন্তু সংবেদনশীলতা ধর্ম দেখায়। তোমরা কি জানো কে সেই বিজ্ঞানী? হ্যাঁ, সেই বিজ্ঞানী হচ্ছে আচার্য জগদীশচন্দ্র বসু। জগদীশ চন্দ্র বসু। তাহলে উদ্ভিদের সংবেদনশীলতা প্রমাণ করেছিলেন প্রথম কে? তার নাম হচ্ছে আচার্য জগদীশচন্দ্র বসু, ঠিক আছে। তিনি কি করেছিলেন? তিনি একটা যন্ত্র আবিষ্কার করেছিলেন, ঠিক আছে। সেই যন্ত্রটার নাম কি? তাহলে আমি কি লিখছি, তিনি একটি যন্ত্র আবিষ্কার করেছিলেন এবং সেই যন্ত্রটার নাম হচ্ছে ক্রেস্কোগ্রাফ, ঠিক আছে। কি নাম? ক্রেস্কোগ্রাফ যন্ত্র তিনি আবিষ্কার করেছিলেন এবং এই যন্ত্রের সাহায্যেই তিনি প্রমাণ করেছিলেন যে হ্যাঁ গাছেদেরও প্রাণ আছে, গাছও কি করে, উদ্দীপকের প্রভাবে উত্তেজনায় সাড়া দেয়, মানে গাছেও সংবেদনশীলতা ধর্মটা কিন্তু দেখতে পাওয়া যায়। তো তিনি প্রথমে কিন্তু এই যে দ্রুত সাড়া প্রদানকারী উদ্ভিদগুলোকে নিয়েই কিন্তু প্রথম কাজ করেছে, কারণ এগুলোকে নিয়ে কাজ করলে কি হবে, খুব ভালোভাবে কিন্তু পরীক্ষাটা করে ভালো আমরা ফল পেতে পারি, খুব ভালো একটা সিদ্ধান্তে আসতে পারি। তার জন্য কি না আচার্য জগদীশচন্দ্র বসু দুটি গাছ নিয়ে কাজ করেছিলেন। সেই দুটি গাছের নাম হচ্ছে লজ্জাবতী, আরেকটা হচ্ছে বনচারাল। এই দুটি গাছ নিয়ে কিন্তু তিনি পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। আমরা এই চ্যাপ্টারের এই অধ্যায়ের মেন টপিক যেটা হচ্ছে উদ্ভিদের চলন, সেটা সম্পর্কে একটু জানবো।
চলন তো আমি আগেই বললাম যে এক জায়গায় স্থির থেকে কেবলমাত্র অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনকে বলা হয় চলন। সংজ্ঞাটা কিন্তু সেইভাবেই লেখা আছে, দেখে নাও। বলছে যে প্রক্রিয়ায় জীব বিভিন্ন উদ্দীপকের প্রভাবে বা স্বতঃস্ফূর্তভাবে, মানে নিজের ইচ্ছাতেও হতে পারে, এক স্থানে স্থির থেকে তার দেহের অংশকে সঞ্চালন করে, তখন তাকে চলন বলা হয়। ঠিক আছে, এবার আমরা দেখে নেব যে উদ্ভিদের চলন কত প্রকারের হয়। তো আমরা দেখব উদ্ভিদের চলন 3 প্রকারের। তাহলে কি বলছি, উদ্ভিদের চলন কত প্রকারের? আমরা উদ্ভিদের চলনকে কিন্তু 3 ভাগে ভাগ করব। 1 নম্বর হচ্ছে ট্যাকটিক চলন, ট্যাকটিক চলন। 2 নম্বর হচ্ছে ট্রপিক চলন এবং 3 নম্বর হচ্ছে ন্যাস্টিক চলন। ঠিক আছে, তাহলে ট্যাকটিক, ট্রপিক, ন্যাস্টিক 3 প্রকারের চলন কিন্তু আমরা দেখতে পাবো। তো প্রথমে আমি একটু ট্যাকটিক চলন সম্পর্কে জানবো। ঠিক আছে, তাহলে ট্যাকটিক চলন সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। বলছে এই ট্যাকটিক চলনে কি হয়, বলছে না শুধুমাত্র যে দেহের অংশ সঞ্চালন করবে, ট্যাকটিক চলনে কিন্তু সেটা হয় না। ট্যাকটিক চলনে দেখা যায় সমগ্র অঙ্গের কিন্তু সঞ্চালন ঘটছে, সমগ্র অঙ্গের স্থান পরিবর্তন কিন্তু এই ট্যাকটিক চলনে দেখতে পাওয়া যায়। এবার তোমাদের মনে প্রশ্ন, উদ্ভিদ হাত পা তুলে, মানে পা দিয়ে হেঁটে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে, ট্যাকটিক চলন কি তাহলে তাই? বলছে অনেকটা তাই, তবে এদের কি বড় বড় যে গাছ আমরা দেখি তাদের ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যাবে না। এটা কিন্তু দেখতে পাওয়া যাবে অনুন্নত জীবদের ক্ষেত্রে। যেমন আমরা শৈবালদের কথা বলতে পারি, যাদের সিলিয়া, ফ্ল্যাজেলা এই ধরনের কোনো শৈবাল আছে, তার মাথায় কিন্তু এরকম ফ্ল্যাজেলা আছে। এই ফ্ল্যাজেলাকে নাড়িয়ে নাড়িয়ে কিন্তু এরা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে চলো ট্যাকটিক চলন সম্পর্কে একটু লিখে নেওয়া যাক যে কি কি আমরা জানলাম। বলছি ট্যাকটিক চলনকে কি বলা হয়? বলছি এটা এক ধরনের আবিষ্ট চলন। ট্যাকটিক চলন হচ্ছে তাহলে এক প্রকারের আবিষ্ট চলন। ঠিক আছে, এক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? উদ্ভিদ দেহের সমগ্র স্থান পরিবর্তন হবে। উদ্ভিদ দেহের সমগ্র স্থান পরিবর্তন হবে। তাহলে লিখি উদ্ভিদ দেহের সমগ্র স্থান পরিবর্তন হয়। আর কি দেখতে পাবো? বলছে এই ট্যাকটিক চলনের ক্ষেত্রে কি হয় না, উদ্দীপকের গতিপথ, উদ্দীপকের তীব্রতা উভয়, মানে সবকিছু দ্বারাই কিন্তু নিয়ন্ত্রিত হয়ে থাকে। তাহলে আমরা লিখতে পারি উদ্দীপকের গতিপথ ও তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে, আর কি বললাম? অনুন্নত উদ্ভিদে এবং উদ্ভিদের জনন কোষে এই চলন দেখা যায়। তাহলে আমি লিখি অনুন্নত, আমরা লিখব অনুন্নত উদ্ভিদে এবং উদ্ভিদের জনন কোষে এই চলন দেখা যায়। আর কি এই চলনে এদের কে সাহায্য করে? বলছে এরকম সিলিয়া বা ফ্ল্যাজেলা এরা কিন্তু সাহায্য করে। তাহলে আমি আর কি লিখতে পারি? বলছে এক্ষেত্রে আর কি হবে? বলছে সিলিয়া, ফ্ল্যাজেলা এই চলনে সাহায্য করে।
সাহায্য করে। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এরপর আমরা ট্যাকটিক চলনের ভাগ সম্পর্কে পড়ি, যে ট্যাকটিক চলন কত প্রকারের, তারপরে আমরা ট্রপিক এবং ন্যাস্টিক চলন সম্পর্কেও কিন্তু জানবো। তাহলে দেখো, ট্যাকটিক চলনকে আমরা 4 ভাগে ভাগ করব। ঠিক আছে, তাহলে কি কি বলছে? ফোটোট্যাকটিক, কেমোট্যাকটিক, থার্মোট্যাকটিক, আর কি আরেকটা হচ্ছে হাইড্রোট্যাকটিক। ঠিক আছে, তো ট্যাকটিক আমরা ফোটোট্যাকটিক বলবো, কেমোট্যাকটিক বলবো, থার্মোট্যাকটিক বলবো এবং হাইড্রোট্যাকটিক বলবো। প্রত্যেকটা নামেই কিন্তু তাদের উদ্দীপকের নাম লুকিয়ে রয়েছে। খুব ভালো করে বুঝতে পারলেই কিন্তু খুব সহজে তোমরা বলে দেবে যে কোনটার উদ্দীপক কোনটা। ফোটো, ফোটো কথার অর্থ, ফোটো কথাটা যেখানেই পাবে বুঝে নেবে আলোর কথা বলা হয়েছে। তাহলে ফোটোট্যাকটিকে কি দাঁড়াবে? বলছে উদ্দীপকটা কি হবে? এখানে উদ্দীপকটা কিন্তু হবে আলো। আলোর দ্বারা নিয়ন্ত্রিত হয় ফোটোট্যাকটিক। যে পাশে আলো পাওয়া যাবে সে পাশেই কিন্তু সেই উদ্ভিদগুলো, সেই শ্যাওলাগুলো বলতে পারি, তারা কিন্তু সেই দিকে চলে যাবে। এক্ষেত্রে আমরা একটা উদাহরণ বলতে পারি। উদাহরণ যদি আমরা লিখি যে ফোটোট্যাকটিক দেখা যায় কাদের, তাহলে আমরা লিখবো ভলভক্স। ভলভক্স, ঠিক আছে, এক ধরনের শৈবাল। আর কি লিখতে পারি? ক্ল্যামাইডোমোনাস, ক্ল্যামাইডোমোনাস এদেরও কিন্তু ফোটোট্যাকটিক দেখা যায়। মানে আমাদের এই ভলভক্স ধরে নাও এইখানে ছিল, ভলভক্স গুলো এইখানে ছিল, সূর্যের আলো এই পাশে কি হলো, এরা জলে ভেসে 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 এরা কিন্তু এই দিক থেকে এরা কিন্তু এখানে চলে এলো। ঠিক আছে, আলোর কারণে যদি, আলোর জন্য যদি এরা স্থান পরিবর্তন করে, আবার এটাও হতে পারে এদের এখানে প্রচুর পরিমাণে গরম লাগছে, এরা কিন্তু আবার সরে সরে একটু আলোর থেকে একটু দূরেও কিন্তু আবার চলে যেতে পারে। তাহলে সেটা হয়ে গেল কি আমাদের ফোটোট্যাকটিক, আলোর কারণে কিন্তু এটা ঘটছে। পরেরটা দেখো, পরেরটা হচ্ছে কেমোট্যাকটিক। কেমো কথাটা আসছে কেমিক্যাল থেকে, মানে রাসায়নিক পদার্থ। তাহলে এক্ষেত্রে আমরা কি লিখতে পারি? এখানে উদ্দীপককে, উদ্দীপক হচ্ছে রাসায়নিক পদার্থ। রাসায়নিক পদার্থের কারণে কিন্তু একটা উদ্ভিদ এক জায়গা থেকে অন্য জায়গায় কিন্তু যাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো কি হবে এখানে উদাহরণ বলছে ফার্ন। ফার্ন হচ্ছে এক ধরনের উদ্ভিদ আমরা বলতে পারি। সেই ফার্নের শুক্রাণুরা এই রাসায়নিক পদার্থের টানে, ফার্নের শুক্রাণুরা কোথায় যায়? বলছে ডিম্বাণুর দিকে যায়, ডিম্বাণুর দিকে যায়, ডিম্বাণুর দিকে কিন্তু যায়। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এটা হচ্ছে আমাদের কেমোট্যাকটিকের উদাহরণ। বলছে ডিম্বাণুর মধ্যে কি থাকে? ডিম্বাণুর মধ্যে বলছে থাকে, মানে ডিম্বাণু ম্যালিক অ্যাসিড নিঃসৃত করতে পারে। ধরে নাও এটা হচ্ছে ফার্নের ডিম্বাণুটা, এ কি করছে চারপাশে কিন্তু কি তৈরি করছে, ছড়িয়ে দিচ্ছে কি বলছে ম্যালিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিড কিন্তু এ ছড়িয়ে দিচ্ছে, এবং ফার্নের যে শুক্রাণুগুলো থাকছে তারা কিন্তু এই ম্যালিক অ্যাসিডের টানে টানে কি করছে, এই
ডিম্বাণুটার দিকে কিন্তু ধাবিত হচ্ছে। তাহলে সেটা হচ্ছে আমাদের কেমোট্যাকটিক চলন। এরপরে আসছে কি থার্মোট্যাকটিক। ঠিক আছে, থার্মোমিটার মানে উষ্ণতা মাপা হয় থার্মোমিটারের সাহায্যে। তাহলে সেখান থেকে থার্মো মানেই সবসময় আমাদের মনে রাখতে হবে টেম্পারেচার, বা আমরা বলতে পারি উষ্ণতা। ঠিক আছে, তাহলে এখানে কে হবে? এখানে উদ্দীপকটা হবে আমাদের উষ্ণতা। এখানে উদ্দীপক হচ্ছে আমাদের উষ্ণতা। উষ্ণতার প্রভাবে উদ্ভিদ এক স্থান থেকে অন্য স্থানে কিন্তু চলে যাবে। এক্ষেত্রেও আমরা বলতে পারি যে যেখানে আলো বেশি সেখানে তাপ বেশি। তাহলে যদি তাপের দরকার হয় সূর্যের দিকে যাবে এটার মতো, আর তাপ থেকে দূরে যদি দরকার হয় সে কিন্তু সূর্য থেকে দূরে চলে যাবে। তাহলে এই উদাহরণটাই কিন্তু আমরা এখানেও বলতে পারি যে থার্মোট্যাকটিকের ক্ষেত্রেও আমরা ভলভক্স দেখতে পাবো, এবং এক্ষেত্রেই আমরা ক্ল্যামাইডোমোনাসও দেখা যাবে। ঠিক আছে, বোঝা গেছে? এরপরে চলে আসছে আমাদের হাইড্রোট্যাকটিক। হাইড্রোট্যাকটিকে কি হবে? হাইড্রো কথাটা যেখানেই থাকবে আমাদেরকে বুঝে নিতে হবে জলের কথা বলা হয়েছে। জলের টানে চলে আসবে। কোন জায়গায় শুকিয়ে যাচ্ছে সেখানে উদ্ভিদগুলো থাকতে পারছে না, তারা কিন্তু যেখানে জলটা বেশি আছে সেই দিকে কিন্তু চলে আসবে। তাহলে এক্ষেত্রে উদ্দীপক কি? এক্ষেত্রে উদ্দীপক হচ্ছে আমাদের জল। ঠিক আছে, জলের দিকে আমরা বলতে পারি বিভিন্ন শ্যাওলারা কিন্তু এইরকম জলের দিকে চলে আসতে পারে। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের ট্যাকটিক। আচ্ছা দেখো, এরপরে আমরা ট্রপিক চলন সম্পর্কে জেনে নিই। ঠিক আছে, ট্রপিক চলন কিরকম চলন? বলছি ট্রপিক চলন হচ্ছে এক প্রকারের বক্র চলন। ঠিক আছে, ট্রপিক চলন হচ্ছে এক প্রকারের বক্র চলন। কি দ্বারা নিয়ন্ত্রিত হয়? বলবো যে ট্রপিক চলন উদ্দীপকের গতিপথ অনুসারে হয়। ঠিক আছে, যেমন আমরা ট্যাকটিক চলনে দেখেছিলাম তীব্রতা এবং গতিপথ উভয় কিন্তু সেখানে কাজে লাগছিল, সেখানে সাহায্য করছিল। এখানে কিন্তু কেবলমাত্র গতিপথ দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হয়, উদ্দীপকের গতিপথ দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হয়ে থাকে। এরপর আমরা দেখব যে এই ট্রপিক চলনে কি হয় না, উদ্ভিদ অঙ্গের বক্র চলন ঘটে, তার জন্য এটাকে বক্র চলন বলা হচ্ছে। তাহলে লিখব উদ্ভিদ অঙ্গের বক্র চলন ঘটে। ঠিক আছে, এবং কি শিখবো আমরা ট্রপিক চলনে কিন্তু হরমোন সাহায্য করে। তাহলে হরমোনের প্রভাবে কিন্তু ট্রপিক চলন হয়। কোন হরমোনের প্রভাবে যদি বলা হয় তাহলে সেটা বলবো অক্সিন হরমোনের প্রভাবে কিন্তু ট্রপিক চলন হয়ে থাকে। তাহলে আমরা লিখছি যে অক্সিন হরমোনের প্রভাবে এই চলন ঘটে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু বলতে পারি যে ট্রপিক চলন এক প্রকারের বক্র চলন, সেটা উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয় বা অনুসারে হয়, এবং এটি অক্সিন হরমোনের প্রভাবে কিন্তু এই চলনটা ঘটে থাকে। এরপর আমরা দেখে নেব ট্রপিক চলনের প্রকারভেদ। ট্রপিক চলন কত প্রকারের? তাহলে আমরা দেখতে পাবো এই ট্রপিক চলন, লিখি তাহলে ট্রপিক চলন আমরা দেখব তিন প্রকারের হয়। কত প্রকারের? তিন প্রকারের। প্রথম হচ্ছে ফটোট্রপিক, দু নম্বর হচ্ছে হাইড্রোট্রপিক, এবং তিন নম্বর হচ্ছে জিওট্রপিক। ঠিক আছে, ট্রপিক
ট্রপিক চলন কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে 3 প্রকারের পেলাম। প্রথমেই চলে আসছে আমি ফটোট্রপিকের কথা। আমরা কি শিখেছি আগের দিন যে ফটো কথার অর্থ হচ্ছে আলো। তাহলে এই ফটোট্রপিকের ক্ষেত্রে উদ্দীপক কি হবে? উদ্দীপক হবে এখানে আলো। আলো উদ্দীপকের গতিপথ অনুসারে কিন্তু উদ্ভিদের চলনটা হবে। কিরকম একটা উদাহরণ বলছি, আমাদের ধরে নাও একটা টবে কি না একটা গাছ লাগানো রয়েছে এবং সেই গাছটা এরকম সোজা মাথায় দাঁড়িয়ে আছে, সূর্যের আলো এই পাশ থেকে আসছে, ঠিক আছে? তাহলে কি দেখা যাবে, সূর্যের আলো যখনই এই পাশ থেকে আসছে, আস্তে আস্তে কিছুদিন পর গাছের মাথাটা কিন্তু এই পাশে যেই দিকে আলো সেই দিকে কিন্তু ঘুরে যাচ্ছে, বেঁকে যাচ্ছে। তাই আলোর দিকে বেঁকে যাচ্ছে, তাই এই চলনকে বলা হচ্ছে ফটোট্রপিক চলন। ঠিক আছে? তো ফটোট্রপিক চলনের ক্ষেত্রে আমরা আবার দেখতে পাবো যে কাণ্ডটা আলোর দিকে যাচ্ছে, মূলটা, গাছের যে মূলটা সে আলোর বিপরীত দিকে যাচ্ছে, এবং পাতাগুলো দেখতে পাবো যে সূর্যের আলোর সাথে তির্যক ভাবে মানে লম্ব ভাবে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তাই এক্ষেত্রে ফটোট্রপিক চলন 3 রকম ভাবে উদ্ভিদ অঙ্গের বিভিন্ন অঙ্গগুলো বিভিন্ন ভাবে কিন্তু এই ফটোট্রপিক চলনটা দেখিয়ে থাকে। যেমন কিরকম, আমি 3টে নাম বলছি। একটা হচ্ছে আলোক, অনুকূলবর্তী, আরেকটা বলছি আলোক, প্রতিকূলবর্তী, এবং আরেকটা হচ্ছে আলোক তির্যকবর্তী। আলোক তির্যকবর্তী। আলোক অনুকূলবর্তী মানে কি? আলোর দিকে যাচ্ছে, উদ্ভিদের যে অংশটা আলোর দিকে বাড়ছে সেটাকে আমরা আলোর অনুকূলবর্তী বলছি। যেমন আমরা কি লিখতে পারি, যেমন আমরা জানছি, দেখতে পাচ্ছি যে কাণ্ডটা আলোর দিকে বড় হচ্ছে, তাই আলোক অনুকূলবর্তী আমরা লিখতে পারি গাছের কোন অংশটা না কাণ্ড অংশটা। আবার প্রতিকূলবর্তী কি না আলোর বিপরীত দিকে যে বেড়ে উঠছে, আলোর বিপরীতের দিকে যাচ্ছে তাকে আমরা দেখতে পাচ্ছি যে গাছের মূল অংশটা কিন্তু আলোর বিপরীত দিকে বড় হচ্ছে এবং আলোর সাথে লম্বভাবে বা তির্যক ভাবে বেড়ে উঠেছে, শাখা প্রশাখা বলা যেতে পারে, পাতা বলা যেতে পারে। তাই আলোক তির্যকবর্তীর ক্ষেত্রে আমরা কিন্তু পাতা বলতে পারি। ঠিক আছে? তাহলে আমরা ফটোট্রপিক চলনের ক্ষেত্রে আমরা গাছের বিভিন্ন অংশে এইভাবে কিন্তু আমরা কি দেখতে পাবো, এইভাবে বিভিন্ন অংশের ট্রপিক চলনটা দেখে থাকবো। এরপরে চলে আসছি আমরা হাইড্রোট্রপিকে। তাহলে হাইড্রোট্রপিকে আমরা কি বলবো, এক্ষেত্রে উদ্দীপক কে হবে? হাইড্রো কথাটা আছে মানে এক্ষেত্রে উদ্দীপকটা হয়ে যাবে জল। তাহলে আমরা লিখি এখানে উদ্দীপক জল। ঠিক আছে? এবার দেখো, আমি হাইড্রোট্রপিক এবং জিওট্রপিক একসাথে বলছি। জিওট্রপিক মানে হচ্ছে অভিকর্ষজ বল, পৃথিবীর টান। তাহলে এই দুটোর সাথে আমরা কিন্তু দুজনকে তুলনা করে এখানে আমরা পড়ে নেব। জিওট্রপিক অভিকর্ষ বল কোন দিকে থাকবে? নিচের দিকে, পৃথিবী সব বস্তুকে নিচের দিকে টানে, তাহলে অভিকর্ষ বল। তাহলে উদ্দীপক, জিওট্রপিকের উদ্দীপক কি হবে? অভিকর্ষ বল নিচের দিকে থাকবে। এবং এই হাইড্রোট্রপিকের উদ্দীপক হচ্ছে জল। জলও কিন্তু মাটির নিচেই থাকে। তাহলে আমি যদি আবার একটা মাটি আঁকি এবং ওপরে যদি আমি একটা গাছ আঁকি এবং নিচে কিন্তু তার কি থাকবে, নিচে কিন্তু তার মূলটা কিন্তু বড় হচ্ছে, তার মূলটা, গাছের মূলটা বড় হচ্ছে। তাহলে অভিকর্ষের দিকে বড় হচ্ছে মূল, বা আমরা বলতে পারি যে
জলের দিকে বাড়ছে মূল, তাই সেক্ষেত্রে আমরা দুটোকে তুলনা করে একটাকে বলতে পারি অভিকর্ষের দিকে বা জলের দিকে, বা বলতে পারি অভিকর্ষের বিপরীত দিকে বা জলের বিপরীত দিকে। সেইভাবে কিন্তু আমরা আবার অনুকূল প্রতিকূল কথাটা বলতে পারি। যখনই আমাদের অনুকূল কথাটা হবে অনুকূলবর্তী, অনুকূলবর্তী মানে সেটার দিকে। যদি বলা হয় জল অনুকূলবর্তী, তাহলেও আমরা বলবো কাকে, সেটা হচ্ছে আমাদের মূল, গাছের মূলটা জলের দিকে যাচ্ছে। আবার অভিকর্ষের দিক থেকেও যদি বলি অভিকর্ষ অনুকূলবর্তী, তাও আমাদের কি দাঁড়াবে, গাছের মূলটাই কিন্তু কি বলে অভিকর্ষ অনুকূলবর্তী চলন কিন্তু দেখাবে। ঠিক সেইভাবে যদি আমরা বলি প্রতিকূলবর্তী, প্রতিকূলবর্তী মানে জলের প্রতিকূলবর্তী এবং অভিকর্ষের প্রতিকূলবর্তী, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু তার বিপরীত দিকে কে যাবে, কাণ্ড যাবে। তাহলে তাকে আমরা প্রতিকূলবর্তীর ক্ষেত্রে আমরা কিন্তু কাণ্ডকে লিখতে পারি। তাহলে জলের অনুকূলবর্তী বা অভিকর্ষের অনুকূলবর্তী হলে মূল হবে, এবং জলের প্রতিকূলবর্তী এবং অভিকর্ষের প্রতিকূলবর্তী যদি বলি তাহলে কিন্তু কাণ্ড হবে। আগে যেটা আমরা শিখলাম যে আলোর অনুকূলবর্তী কাণ্ড ছিল এবং প্রতিকূলবর্তী মূল ছিল, ঠিক জলের এবং অভিকর্ষের ক্ষেত্রে সেটা কিন্তু পুরোপুরি বিপরীত হয়ে যাচ্ছে। ঠিক আছে, বোঝা গেছে এতটা? কিন্তু দেখো এখানে তোমাদের একটা ব্যতিক্রম একটা গাছের নাম আমি বলছি, সেই গাছটা হচ্ছে সুন্দরী গাছ। নাম শুনে থাকবে। সুন্দরী গাছ কোথায় জন্মায়? বলছে সুন্দরবনে জন্মায়। সেখানের মাটি কেমন? বলছে লবণাক্ত মাটি, মানে সেখানে সমুদ্রের কিনারায় যেহেতু সুন্দরবন রয়েছে সেখানকার মাটিটা লবণাক্ত, তাই সেই গাছগুলোকে কি করতে হয়, শ্বাস নেওয়ার জন্য, অক্সিজেন নেওয়ার জন্য তাদের যে মূলটা মাটির ওপরে তুলে আনতে হয়। কেমন ধরনের, যদি আমি একটা ছবি আঁকি, ধরে নাও এটা আমি সুন্দরী গাছের ছবি আঁকছি। সুন্দরী গাছের এটা হচ্ছে কাণ্ডটা এবং মূল রয়েছে, এবং কিছুগুলো শ্বাস মূল আমরা দেখতে পাবো মাটির ওপরে কিন্তু উঠে আসছে। মাটির ওপরে কিন্তু দেখা যাবে এই শ্বাসমূলগুলো এরকম করে উঠে উঠে আসছে। ঠিক আছে, এরা এই শ্বাসমূল দ্বারা কি করে, বলছে অক্সিজেন কিন্তু গ্রহণ করে থাকে, শ্বাস নেয়, তাই এটাকে শ্বাসমূল বলা যায়। তাহলে এই মূলগুলোর কি নাম? বলছে শ্বাসমূল। শ্বাসমূল বলা হয় কোন গাছের ক্ষেত্রে? সুন্দরী গাছের ক্ষেত্রে। সুন্দরী গাছে কি দেখতে পাওয়া যায়? শ্বাসমূল। তাহলে দেখো এখানে কি হচ্ছে, বলছে এই শ্বাসমূল গুলো কিন্তু মাটির ওপরে উঠে আসছে, তাই আমি এদেরকে বলতে পারি যে এই গাছের মূল কিন্তু কি দেখায়, আলো অনুকূলবর্তী চলন কিন্তু দেখা যায়। শ্বাসমূল, সুন্দরী গাছের শ্বাসমূল একটা ব্যতিক্রম গাছ আমরা বলতে পারি এই ম্যানগ্রোভ উদ্ভিদগুলোকে, যে তাদের এই শ্বাসমূলগুলোর মধ্যে আমাদের আলো অনুকূলবর্তী চলন দেখা যায়। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে ঠিক উল্টোটা হয়ে যাবে, যদি প্রতিকূলের কথা বলে তাহলে আমরা বলতে পারি এক্ষেত্রে জল প্রতিকূল এবং অভিকর্ষজ বল প্রতিকূল, উল্টো দিকে যাচ্ছে তাদের। এটা কিন্তু পুরোপুরি যা হয় আমাদের সাধারণভাবে তার ঠিক উল্টোটা কিন্তু সুন্দরী গাছের মূলের মধ্যে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের ট্রপিক চলন। এরপরে আমরা চলে আসছি ন্যাস্টিক চলন সম্পর্কে একটু জানতে। তাহলে দেখো 3 নম্বর উদ্ভিদ চলন যেটা হচ্ছে ন্যাস্টিক চলন, এই ন্যাস্টিক চলনও কিন্তু আমরা বলতে পারি এটিও কিন্তু এক ধরনের বক্র চলন। ঠিক আছে, উদ্ভিদ অঙ্গের বক্রতা সৃষ্টির মাধ্যমে কিন্তু এটি ঘটে থাকে, এবং এটি কি দ্বারা নিয়ন্ত্রিত হয়? বলছে উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে, এবার আমরা দেখে নিই ন্যাস্টিক
চলনের প্রকারভেদ, ন্যষ্টিক চলন কত প্রকারের আমরা দেখতে পাবো। ন্যষ্টিক চলন 4 প্রকারের। কি কি বলছে? সেই একই রকম ফোটো ন্যষ্টিক, তারপরে হচ্ছে থার্মো ন্যষ্টিক, তারপরে হচ্ছে সিসমোন্যাস্টিক, এবং 4 নম্বরটা হচ্ছে কেমোন্যাস্টিক। ঠিক আছে, ফোটোন্যাস্টিক, থার্মোন্যাস্টিক, সিসমোন্যাস্টিক এবং কেমোন্যাস্টিক। ফোটোন্যাস্টিক মানেই এক্ষেত্রে কি হবে? উদ্দীপক হয়ে যাবে আলো। উদ্দীপক হবে এখানে আলো। আলো উদ্দীপকের তীব্রতা দ্বারা কিন্তু এই ফোটোন্যাস্টিক চলনটা নিয়ন্ত্রিত হয়। উদাহরণ যদি বলা হয়, যে উদাহরণ কাদের দেখা যায়, বলছি সূর্যমুখী ফুল। দেখে থাকবে সবাই, সূর্যমুখী ফুল। সূর্যমুখী ফুল কি হয় না, যেদিকে সূর্যটা সেই দিকেই কিন্তু সে সবসময় মুখ করে থাকে। এইদিকে যদি সূর্য হয়, সূর্য যেদিকে যেদিকে যাবে সূর্যমুখী তার মুখটাও কিন্তু সেই দিকে ঘুরিয়ে দেবে। ঠিক আছে, তো সূর্যমুখী ফুলে কি দেখা যায়? ফোটোন্যাস্টিক। এছাড়াও পদ্ম ফুলেও কিন্তু আমরা ফোটোন্যাস্টিক দেখতে পাবো। আলো হলে মানে আলো যখনই হবে তখন পদ্ম ফুল ফুটে যাবে এবং অন্ধকার হয়ে গেলে আবার পদ্ম ফুল কিন্তু বন্ধ হয়ে যাবে। সেরকম যদি বলি, আরেকটা হবে আমাদের তেঁতুল পাতা। তেঁতুল গাছের যে পাতা হয়, তেঁতুল গাছের পাতা, সেই তেঁতুল গাছের পাতাতেও আমরা ফোটোন্যাস্টিক চলন কিন্তু দেখতে পাবো। নেক্সট চলে আসছে আমাদের থার্মোন্যাস্টিক। থার্মো কথাটা আমি আগেই বললাম যে থার্মোন্যাস্টিক, থার্মো কথাটা এসেছে উষ্ণতা থেকে। তাহলে এক্ষেত্রে আমাদের উদ্দীপক হবে উষ্ণতা। উদ্দীপক হচ্ছে উষ্ণতা। উষ্ণতা বাড়লে ফুল ফুটবে এবং উষ্ণতা যদি কমে যায় ফুল ফোটা কিন্তু বন্ধ হয়ে যাবে বা ফুল ফুটবে না। ঠিক আছে, তাহলে উদাহরণ আমরা কি বলবো? এক্ষেত্রে উদাহরণ হচ্ছে টিউলিপ ফুল। ঠিক আছে, টিউলিপ ফুল কি হয় না, উষ্ণতা যখনই বাড়ে তখন সেই ফুলকে কিন্তু ফুটতে দেখতে পাওয়া যায়। তাহলে আমরা লিখি টিউলিপ ফুল। ঠিক আছে, টিউলিপ ফুল। এরপরে চলে আসছে আমাদের সিসমোন্যাস্টিক। ঠিক আছে, সিসমোন্যাস্টিক একদমই আলাদা নাম আমরা পাচ্ছি। সিসমোন্যাস্টিকে মনে রাখতে হবে এক্ষেত্রে উদ্দীপকটা হচ্ছে স্পর্শ, আঘাত, ঘর্ষণ। এই কারণে যদি কোনো চলন তৈরি হয় সেটা হচ্ছে সিসমোন্যাস্টিক। তাহলে এক্ষেত্রে আমরা উদ্দীপক লিখব স্পর্শ। স্পর্শকে কিন্তু আমরা উদ্দীপক বলবো। ঠিক আছে, তাহলে উদাহরণ কি হবে? আমরা আগেই পড়লাম যে স্পর্শের জন্য এক প্রকারের চলন দেখায় একটা গাছ। ঠিক আছে, সে হচ্ছে লজ্জাবতী। তাহলে লজ্জাবতী গাছে কিন্তু কি দেখা যায়? লজ্জাবতী গাছে কিন্তু এই সিসমোন্যাস্টিক চলনটা দেখতে পাওয়া যায়। এরপর লাস্ট হচ্ছে কেমোন্যাস্টিক। কেমো মানে হচ্ছে কি? রাসায়নিক পদার্থ। রাসায়নিক পদার্থের কারণে কি দেখা যাবে? এর মধ্যে কিন্তু চলনটা দেখতে পাওয়া যাবে। তাহলে এক্ষেত্রে আমরা লিখি উদ্দীপক হচ্ছে রাসায়নিক পদার্থ। রাসায়নিক পদার্থের কারণে চলনটা দেখা দেবে। এবং উদাহরণ কি বলবো? উদাহরণ সূর্য শিশির। সূর্য শিশির। সূর্য শিশির মানে যেগুলো পতঙ্গভুক উদ্ভিদ আমরা বলতে পারি, যারা কি করে না পোকা খায়। নিজেদের পুষ্টি জোগাড় করার জন্য তারা কিন্তু পোকাদেরকে ধরে তারা সেখান থেকে পুষ্টি রসটা কিন্তু শোষণ করে নেয়। কিরকম বলছে, তোমরা দেখে যাবে বিভিন্ন রকমের কিন্তু হয়, এরকম ক্যাচানো থাকে, এখানে এসে পোকাটা বসলো খপ করে এরকম কিন্তু ধরে নিতে পারে। কেন? চলনটা কেন করলো? এটা এইভাবে
বন্ধ হয়ে গেল কেন, তাদের পাতাটা যদি এরকম কাটা কাটা থাকে এরকম বন্ধ হয়ে গেল কেন, সেই পোকাটার মধ্যে রাসায়নিক পদার্থ আছে, তাকে চিনে, রাসায়নিক পদার্থটিকে চিনে সে কিন্তু সেটাকে নিজের মধ্যে আবদ্ধ করে নিল। তো যত রকম পতঙ্গভোগ উদ্ভিদ রয়েছে তারা কিন্তু এই কেমোন্যাস্টিক চলনটা দেখিয়ে থাকে। ঠিক আছে, আশা করছি এতটা বোঝা গেল। তাহলে এই ছিল আমাদের ন্যাস্টিক চলন। এরপরে আমরা একটু ট্যাকটিক চলন, ট্রপিক চলন এবং ন্যাস্টিক চলনের পার্থক্যটা দেখি। পার্থক্য ঠিক না, তুলনাটা একটু আমরা দেখি। ঠিক আছে, কি বলছে? বলছে যদি সামগ্রিক স্থানান্তরণের কথা বলা হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি ট্যাকটিক চলনে সামগ্রিক স্থানান্তর ঘটে, মানে স্থান পরিবর্তন ঘটে, এক স্থান থেকে অন্য স্থানে কিন্তু সেই জীবটা চলে যায়, সেই উদ্ভিদটা কিন্তু চলে যায়। কিন্তু ট্রপিক চলনে আমরা কি দেখবো, সামগ্রিক স্থান পরিবর্তন কিন্তু ঘটছে না এবং ন্যাস্টিক চলনেও কিন্তু কোনো স্থান পরিবর্তন আমরা দেখতে পাবো না। ঠিক পরেরটা হচ্ছে আমাদের উদ্দীপকের প্রভাব। ট্যাকটিক চলনে উদ্দীপকের তীব্রতা ও গতিপথ উভয় দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং ট্রপিক চলনে আমরা দেখব উদ্দীপকের কেবলমাত্র গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হবে এবং ন্যাস্টিক চলনে উদ্দীপকের তীব্রতা দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হবে। এরপর অঙ্গের বৃদ্ধি। ট্যাকটিক চলনে কোন অঙ্গের বৃদ্ধি হয়? আমরা তো দেখলাম ট্যাকটিক চলনে কিন্তু কোনো অঙ্গের বৃদ্ধি হচ্ছে না, শুধুমাত্র স্থান পরিবর্তন হচ্ছে, তাই লেখা হচ্ছে অঙ্গের বৃদ্ধি ঘটে না। কিন্তু ট্রপিক চলনে আমরা দেখলাম মূলের বৃদ্ধি হচ্ছে, মূলের নিচের দিকে বৃদ্ধি হচ্ছে, কাণ্ডের উপরের দিকে বৃদ্ধি হচ্ছে, পাতার বৃদ্ধি হচ্ছে। ঠিক আছে, তাই এখানে বলবো ট্রপিক চলনে কিন্তু অঙ্গের বৃদ্ধি ঘটে এবং ন্যাস্টিক চলনেও কিন্তু আমরা কোনো বৃদ্ধি দেখতে পাইনি, তাই বলবো ন্যাস্টিক চলনেও কিন্তু অঙ্গের কোনো বৃদ্ধি ঘটছে না। এরপর অক্সিন হরমোনের প্রভাব। কোন আমরা দেখব যে ট্যাকটিক চলনে অক্সিন হরমোনের কোনো ভূমিকা নেই, কোনোভাবেই অক্সিন হরমোন কিন্তু ট্যাকটিক চলনকে নিয়ন্ত্রিত করে না। কেবলমাত্র ট্রপিক চলনে অক্সিন হরমোনের কিন্তু একটা ভূমিকা রয়েছে। ট্রপিক চলনটা অক্সিন হরমোন কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে। এটা আমরা পরবর্তী যখন উদ্ভিদ হরমোন পড়বো তখন কিভাবে নিয়ন্ত্রিত করে সেটা কিন্তু জেনে নেব। আর ন্যাস্টিক চলনেও কিন্তু অক্সিন হরমোনের কোনো ভূমিকা নেই। এরপরে 5 নম্বরে চলে আসছে আমাদের উদ্ভিদের চলন অঙ্গ। কোন অঙ্গটা চলন দেখাচ্ছে? তাহলে ট্যাকটিক চলনে সমগ্র উদ্ভিদের দেহটা চলন দেখাচ্ছে। ঠিক আছে, ট্রপিক চলনে অপরিণত বর্ধনশীল অঙ্গ, মানে একদম মাথাগুলো, মূলের ডগাটা, কাণ্ডের ডগাটা, সেগুলো শুধুমাত্র আলোর দিকে বা আলোর বিপরীত দিকে সেই দিকে চলে যাচ্ছিল, তাই বলছে অপরিণত বর্ধনশীল অঙ্গে দেখা যায়। এবং ন্যাস্টিক চলনে কি দেখা যাচ্ছিল? গাছটা পুরোপুরি বড় হয়ে গেছে, তার বিভিন্ন অংশে, তাই বলা হচ্ছে পরিণত উদ্ভিদ দেহাংশে কিন্তু ন্যাস্টিক চলন দেখতে পাওয়া যায়। তাহলে এই আমাদের এখানেই শেষ হয়ে গেল উদ্ভিদের চলন। ঠিক আছে, আশা করছি তোমরা এই পুরো বিষয়টা বুঝতে পেরেছো এবং তোমাদের ভালো লেগেছে। ঠিক আছে, আবার পরের দিন দেখা হবে।